ত্রৈলোক্যনাথ আর ভজা নিজেদের রিয়েল এস্টেট ও জ্যোতিষালয়ে বসে খোশ গল্প করছিল। এমন সময় এক ভদ্রলোকের আগমন ঘটল। ভদ্রলোক দরজার বাইরে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ভেতরে আসবো? ভজা বলল, আসুন আসুন। ভদ্রলোক ভিতরে ঢুকে এলেন। ভজা একটি চেয়ার এগিয়ে দিয়ে বলল, বসুন। ভদ্রলোক চেয়ারে উপবেশন করে বললেন, নমস্কার, আমার নাম বিনায়ক ঘোষ। একটা সমস্যায় পড়ে আপনাদের শরণাপন্ন হয়েছি। ত্রৈলোক্য বলল, কি সমস্যা বলুন। যদি একটু বলেন আপনাদের মধ্যে ত্রৈলোক্যবাবুকে। নিশ্চয়ই। আমার নাম ত্রৈলোক্যনাথ সেন, আর ও আমার বন্ধু ভজহরি দাস। আগেই আমাদের পরিচয়টা দেওয়া উচিত ছিল। যাই হোক, এবার বলুন কি জন্য আপনি আমাদের কাছে এসেছেন। মশাই, আপনার খুব নাম শুনেছি। এক তো হচ্ছে আপনারা সত্যানুসন্ধানী, আর দ্বিতীয়ত আপনি খুব ভালো হস্তরেখাবিদ এবং নানা রকম যাগযজ্ঞ করে থাকেন। যদিও ভূত পিশাচ আমি পূর্বে বিশ্বাস করতাম না, কিন্তু আমাদের বাড়িতে যা সব কাণ্ড কারখানা হচ্ছে তাতে আমার বিশ্বাসের ভিত বেশ নড়বড়ে হয়ে গেছে। মন চায় না বিশ্বাস করতে, কিন্তু বিশ্বাস না করে উপায়ও নেই। ভৌতিক কোনো ব্যাপার বুঝি? হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। ব্যাপারটা খোলসা করেই বলছি। আমাদের 3 তলা বাড়ি। বাড়ির বয়স প্রায় 70 পেরিয়েছে, মানে আমার থেকে বয়সে বছর 2-1 অধিক। 10 কাঠা জায়গার ওপর 2000 বর্গফুটের বাড়ি। বাকি জায়গায় বিভিন্ন ধরনের গাছপালা আছে বাড়ির চতুর্দিকে। বিশেষ করে বাড়ির পেছনের দিকটা বড় সড়ো আম, জাম, নারকেল গাছের সাথে সাথে বেশ কিছু ঝোপঝাড় গজিয়ে গেছে। কারণ সেভাবে আর পরিচর্যা করার সম্ভব হয় না। বাগানের মতো বাড়ির অবস্থাও তথৈবচ। বাড়ি মেনটেন করার মতো সামর্থ্য, অর্থ বা আগ্রহ কোনোটাই আর নেই। ফলে বেশ কিছু জায়গায় জরাজীর্ণ অবস্থা হয়ে উঠেছে। একতলার ঘরে আমাদের পুরনো এক কাজের লোক আছে, সেই বাপ ঠাকুরদার আমলের লোক। বাকি ঘরগুলো ফাঁকাই থাকে, কখনো কেউ এলে থাকতে দেওয়া হয়। দোতলায় রান্নাঘর, ড্রয়িং কাম ডাইনিং এবং 3টে লিভিং রুম আছে। একটিতে আমি আর আমার মিসেস থাকি, অন্য দুটো আমার 2 মেয়ের জন্য, যদিও ওরা একটা ঘরেই একসাথে ঘুমায়। আমার বড় মেয়ে চিত্রা 22 বছরের আর ছোট মেয়ে সুচরিতা 20 বছরের। বাকি 3 তলাটা সম্পূর্ণই ফাঁকা। 3 তলার ছাদে একটা চিলেকোঠার ঘর আছে, যেখানে ঘরের যাবতীয় বাতিল আসবাবপত্র আবিজাবি জিনিসে ভর্তি। গত মাস 2 ধরে রাত হলেই ওই ঘরে দুমদাম, দুদ্দার, ঝনঝন বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়, অথচ দিনের বেলা কোনো কিচ্ছু নেই। চিলেকোঠার ওই ঘরের দরজা রাত দিন খোলা পড়ে থাকে। আমাদের কাজের লোক ধরমবীর চাচা নাকি ওই ঘরের আওয়াজের অনুসন্ধান করতে গিয়ে এক ভয়াল পিশাচিনীর তাড়া খেয়ে সিঁড়ি দিয়ে নেমে পলায়ন করতে গিয়ে ঠ্যাং মুচকেছে। আমার 2 মেয়ে আর গিন্নি ভয়ে তটস্থ হয়ে থাকছে রাত হলেই। সত্যি বলতে কি, প্রথমটা আমি ওই আওয়াজে আমল দিচ্ছিলাম না। আমি ভেবেছিলাম হয়তো কোনো হুলোর কারবার, কিন্তু দরজা বন্ধ রেখেও দেখছি আওয়াজ বন্ধ হয়নি। মেয়েটা ধরেছে বাড়িটা প্রমোটারের কাছে বিক্রি করে দেওয়ার জন্য। তাতে বেশ কিছু টাকাও পাওয়া যাবে, উপরন্তু এই জরাজীর্ণ বাড়ির অস্বাস্থ্যকর পরিবেশ থেকে নাকি ওরা মুক্তি পাবে। ওদের ভালো গাড়ি দরকার, ভালো হাউজিং এ গিয়ে ফ্ল্যাট কিনে থাকবে, নানান দাবি দেওয়া। কিন্তু বলুন তো মশাই, এত বড় পৈতৃক বাড়ি বিক্রি করে কেউ কি ফ্ল্যাটে গিয়ে থাকে? আমার তো বিক্রি করার একটু ইচ্ছা নেই। প্রমোটিং করতে চাইলেও আমরা আছি, আমাদের তো ওটাই আসল ব্যবসা। হস্তরেখা এবং সত্যানুসন্ধান তো আমাদের ব্যবসা নয়, শখ বলতে পারেন। প্রমোটিং এর কথা বা বিক্রি কোনোটাই এখন ভাবছি না। যখন ভাববো তখন না হয় আপনাদের জানাবো, কিন্তু বর্তমান বিপদ থেকে কিভাবে উদ্ধার পাবো সেটা যদি কিছু করতে পারেন আপনারা।
এছাড়া আরো দুটো ঘটনা ঘটেছে যা আমাদের মনে একটু ভীতির সঞ্চার করেছে। তা হচ্ছে, আমার ছোট মেয়ের দুটো খরগোশ ছিল, একটা মদ্দা আর একটা মাদি। তাদের আবার কয়েকটা বাচ্চাও হয়েছে কিছুদিন আগে। তারা নিচের একটি ঘরে থাকে, যেটি একসময় আমাদের ভাড়ার ঘর ছিল। তারা সারাদিন নিচের তলায় ঘুরে বেড়ায়, রাতে খাঁচার মধ্যে ভরে দেওয়া হয়। খরগোশগুলি মেয়ের খুব আদুরের, তাই মাঝে মধ্যে মেয়ে দোতলায়, কখনো সখনো ছাদেও নিয়ে যেত। হঠাৎই দিন 15 আগে মদ্দা খরগোশটাকে খুঁজে পাওয়া গেল না। বহু খোঁজাখুঁজির পর দিন 2 বাদে চিলেকোঠার ঘরে আসবাবপত্রের আড়ালে কিছু হাড়গোড় পাওয়া যায়। খুব সম্ভবত ওগুলো ওই খরগোশেরই হবে। দ্বিতীয় ঘটনা হচ্ছে, গত পরশুদিন মাদি খরগোশটাকেও চিলেকোঠার ঘরে আধ খাওয়া অবস্থায় পাওয়া যায়। পরপর 2টো খরগোশের মৃত্যুতে আমার ছোট মেয়ে খুব কান্নাকাটি করছে। বাড়ির সবাই একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ধরমবীর চাচা দোতলার উপর ওঠাই ছেড়ে দিয়েছে। সবচেয়ে মুশকিল হয়েছে, আজকেই জানিয়ে দিয়েছে ও কাজ ছেড়ে ওর দেশের বাড়ি বিহারে ফিরে যাবে। ও আর এই ভুতুরে বাড়িতে থেকে নিজের প্রাণ খোয়াতে রাজি নয়। আর জানেন তো, যদি একবার ভুতুরে বাড়ি বলে চাউর হয়ে যায় বাজারে, তাহলে কাজের লোক পাওয়া দুঃসর হয়ে যাবে। তাছাড়া ভবিষ্যতে যদি বাড়ি বিক্রি করি, তখন বাড়িটাকে জলের দরে ছাড়তে হবে। তাই আপনাদের শরণাপন্ন হয়েছি। যদি কিছু একটা সুরাহা করতে পারেন, আমি কথা দিচ্ছি আপনাদের প্রাপ্য পারিশ্রমিক আমি দেব। যদি বলেন তো কিছু অ্যাডভান্স দিতে পারি। পারিশ্রমিক পরে দেবেন, আগে কেসটা তো সলভ করি। ভালো কথা, আপনার বাড়িটি কোন জায়গায়? আমার বাড়ি গড়িয়ায়। তারপর পকেট থেকে একটি কার্ড বার করে ত্রৈলোক্যের হাতে ধরিয়ে দিলেন। ঠিক আছে, আপনি এখন আসুন। আমরা সন্ধ্যের পরপরই আপনার বাড়িতে পৌঁছে যাব। আগে গিয়ে তো কোনো লাভ নেই, কারণ দিনের আলোয় তো আর ভূত পিশাচ কেউ আসবে না। তারা তো সব অন্ধকারের যাত্রী। দরকার পড়লে হয়তো রাতটা আপনার 3 তলায় কাটাবো। সানন্দে, যদি বলেন তো রাতের খাবারটাও আমার ওখানে গ্রহণ করলে কৃতার্থ হই। একদম, কারণ আমরা খেতে খুব ভালোবাসি। ভজা আগ বাড়িয়ে কথাটা বলে উঠল। ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠতে উঠতে বললেন, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো। আমি আপনাদের অপেক্ষায় থাকবো। ভদ্রলোক বেরিয়ে যেতে ভজা বলল, গুরু, এই কেসটা বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার হতে চলেছে। এখানে কিন্তু কায়া নয়, একেবারে ছায়ার সঙ্গে লড়াই। হ্যাঁ, ব্যাপারটা কি সেটা দেখতেই হচ্ছে। এই জন্য ভদ্রলোককে কথা দিয়েই দিলাম, একটা রাত অন্তত আমরা থ্রিল্ড হওয়ার সুযোগ পাবো। সন্ধে 6টার একটু পরে ত্রৈলোক্য আর ভজা ওদের প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাকপ্যাক সহ দেশপ্রিয় পার্কের বাড়ি থেকে বেরিয়ে গড়িয়ার উদ্দেশ্যে রওনা দিল। নিজের 4 চাকা গাড়ি ড্রাইভ করে গড়িয়া পৌঁছাতে আধ ঘন্টা মতো সময় লাগলো। বাড়িটা গড়িয়া মেইন রোড থেকে একটু ভিতরেই, খুঁজতে বেশি বেগ পেতে হলো না। দরজার বাইরে কলিং বেলটা বাজাতেই প্রায় বছর 60-এর এক বিহারি বৃদ্ধ দরজা খুলে বলল, अंदर आइए साहब जी। ত্রৈলোক্য আর ভজা ভিতরে প্রবেশ করল। সেই বৃদ্ধ বিহারি ওদের দিকে তাকিয়ে সোফার দিকে ইঙ্গিত করে বলল, बैठिए साहब, बाबू को अभी बुलाते हैं। ত্রৈলোক্য আর ভজা সোফায় বসার একটু পরেই বিনায়কবাবু নিচে নামলেন। তার প্রায় পশ্চাৎ অনুসরণে ঘরে প্রবেশ করলেন মিসেস ঘোষ ও তার 2 মেয়ে চিত্রা এবং সুচরিতা। সবাই নিচের হলঘরটায় আসন গ্রহণ করলেন। তারপরই যথারীতি পরিচয় পর্বের শেষে 2টি বড় বড় প্লেটে মিষ্টি আর বিভিন্ন প্রকার ফল নিয়ে ধরমবীর চাচা হাজির হয়ে গেল। প্লেট 2টি ভজা আর ত্রৈলোক্যের সামনে টি টেবিলে রেখে ধরমবীর চাচা ভিতরে চলে গেলেন। বিনায়কবাবু বললেন, নিন, একটু জলযোগ সেরে নিন, তারপর সবকিছু ঘুরিয়ে দেখাবো। ভজা বিনা বাক্যে ফল মিষ্টির সদ্গতিতে হাত দিয়ে দিল, কিন্তু ত্রৈলোক্য বলল,
এত কিছু খাওয়া আমার পক্ষে সম্ভব নয়, কিছুটা কমিয়ে দিন। মিসেস ঘোষ বললেন, খান খান, পারবেন, এমন কিছু বেশি নেই। অসম্ভব। ভজা, তুই কিছুটা নে। তোমাকে সাহায্য করাই তো আমার কাজ, আমি যে তোমার অ্যাসিস্ট্যান্ট। যা না পারবে দিয়ে দাও। ত্রৈলোক্য কিছুটা ফল মিষ্টি ভজাকে দিয়ে খাওয়া শুরু করলো। খাওয়ার শেষে ত্রৈলোক্য বলল, এবার চলুন আপনাদের বাড়িটা পরিদর্শন করি। বিনায়কবাবু সহ সবাই উঠে দাঁড়ালেন। একতলার একটি ঘরে খরগোশদের সংসার। ঘরের মধ্যে বেশ বড় বড় নেটের খাঁচা রাখা আছে গোটা 3, যেগুলোর মধ্যে খরগোশগুলোকে ভরে রাখা হতো। আপাতত একটি খাঁচায় 4টে বাচ্চা খরগোশ ভরা আছে। ঘরে ঢুকতেই একটা কটু গন্ধ নাকে লাগলো। খরগোশের বাচ্চাগুলো ভারী সুন্দর। সাদা ধবধবে বাচ্চাগুলো আগত অতিথিদের দিকে তাকিয়ে আছে। স্টার রুবির মতো কালারের 4 জোড়া চোখ জলজল করছে। দেখলেই হাতে নিয়ে আদর করার ইচ্ছে জাগে। বিনায়কবাবু বললেন, বাচ্চাগুলোই আছে। প্রথমে মদ্দা খরগোশটাকে পাওয়া যাচ্ছিল না। চিলেকোঠার ঘরে আওয়াজের অনুসন্ধান করতে গিয়ে ধরমবীর হাড়গোড় খুঁজে পায়। আবার পরশুদিন মাদিটাকেও আধ খাওয়া অবস্থায় পাওয়া যায় ওই একই স্থানে। এছাড়া রাত 9টার পরেই দুদ্দার দুমদাম ঝনঝন নানা রকমের আওয়াজ শুরু হয়ে যায়। দেখুন যদি কিছু করতে পারেন আপনারা। আচ্ছা, খরগোশ দুটো চিলেকোঠায় গেল কিভাবে? খাঁচার মধ্যে তো রাখা হতো নিশ্চয়ই। হ্যাঁ, খাঁচার মধ্যেই রাখা হয়। তবে কোনো কারণে যদি খাঁচার শিকলটা বন্ধ না করা হয় তাহলে খরগোশগুলোকে খাঁচা খুলে বেরিয়ে যেতে দেখা গেছে আগে। ওদেরকে খেতে দেওয়া, খাঁচায় ভরা, খাঁচা বন্ধ করা ইত্যাদি সব কাজই ধরমবীর করে। হয়তো খাঁচাটা ঠিকভাবে বন্ধ না করার জন্য ওরা বেরিয়ে উপরে উঠে যায়। কিন্তু দুটো খরগোশকে মেরে খেলো কে? এবং প্রতিদিন রাতে এত আওয়াজ কিসের হয়? চলুন আগে চিলেকোঠার সেই ঘরটা একবার দেখি। চলুন। একে একে সবাই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। তখন অন্ধকার নেমে এসেছে। সিঁড়ির সমস্ত আলো ধরমবীর ইতিমধ্যেই জ্বালিয়ে দিয়েছিল। শুধু চিলেকোঠার সে ঘরে কোনো আলোর ব্যবস্থা নেই, কারণ আলোর দরকারও পড়েনি কোনোদিন। সামনে সবার আগে ত্রৈলোক্য এবং ভজা, তারপর বিনায়কবাবু সহ তার 2 মেয়ে এবং ওর মিসেস, আর সবার শেষে ধরমবীর চাচা। একে একে সবাই চিলেকোঠার সেই ঘরের সামনে হাজির হলো। সবার মনেই একটা অজানা ঔৎসুক্য কাজ করছিল। কি রহস্য লুকিয়ে আছে ওই ঘরে? ত্রৈলোক্য নিজের পিঠে ঝোলানো ব্যাগ থেকে 3 ব্যাটারির বড় টর্চখানা জেলে ঘরের ভিতরে আলো ফেলল। নানান ধরনের ভাঙা আসবাবপত্র, পুরনো বিশাল বিশাল ট্রাঙ্ক, পুরনো টিভি, পুরনো রেডিও, সবকিছুই ডাই করা আছে ঘরখানায়। ঘরে ঢুকে পা রাখার জায়গা নেই। দরজার কোণে রাখা একটা কাঠের টুকরো তুলে নিয়ে ত্রৈলোক্য আসবাবপত্র এবং টিনের ট্রাঙ্কে আঘাত করল। ট্রাঙ্কের মধ্যে রাখা কাঁসার থালা, বাসন ঝনঝন করে তাদের অবস্থান জানান দিল। এছাড়া আর কোনো জীবজন্তু, ভূতপেতনি, দত্তি দানব কোনো কিছুরই উপস্থিতি টের পাওয়া গেল না। ত্রৈলোক্য বলল, আপনাদের বাড়িতে কি বিড়াল ঢোকে? কারণ বিড়াল কিন্তু খরগোশকে মেরে খেয়ে নিতে পারে। না না, কখনো তো চোখে পড়েনি। ছোট মেয়ে বলল, ধরমবীর চাচা সেদিন রাতে খরগোশ খুঁজতে এসে পিশাচিনীর কবলে পড়েছিল। পিশাচিনীর 2টি জ্বলন্ত রক্তচক্ষু দেখে দৌড়ে পালাতে গিয়েই তো সিঁড়িতে পড়ে ঠ্যাং মচকেছে। হ্যাঁ, সেদিন খুব বাঁচা বেঁচেছি। আমি আর উপরে উঠি না। আমি আর এ বাড়িতে থাকবো না। দাদাবাবু ছুটি দিলেই আমি দেশে চলে যাব। ঠিক আছে, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। আপনাদের কথা অনুযায়ী রাত 9টা নাগাদ আওয়াজটা হয়। আজ আমরা তো আছি, দেখাই যাক না কেমন সেই আওয়াজ। আপাতত চলুন নিচে বসে একটু গল্প করা যাক। নিচে না, এই দোতলার ঘরে বসুন, তাহলে আওয়াজটা জোরে শোনা যাবে। ঠিক আছে, তাই চলুন। সবাই দোতলার ড্রয়িং রুমে গিয়ে বসলো। একটু পরেই চা নিয়ে ধরমবীর চাচাও ঘরে ঢুকলো। চা পর্ব চলতে চলতে ভজা বলল, আপনাদের এত বড় জায়গার উপর এই বাড়ি,
কোনো প্রমোটার আপনাদের কাছে কোনো অফার নিয়ে আসেননি? হ্যাঁ, আসেনি মানে? 2-4 জন তো বাড়ি এসে অফার দিয়ে গেছে। মাঝে মাঝে ফোনও করে তারা। কত দাম হতে পারে এই জায়গাটার? বড় মেয়ে চিত্রা জিজ্ঞাসা করলো। 10 কাঠা জায়গা তো, আমার যা ধারণা 2 কোটি টাকার উপরের দাম হওয়া উচিত। জয়েন্ট ভেঞ্চারে যদি আগ্রহী থাকেন তাহলে আমাদের একবার বলতেই পারেন। আমরা দেশপ্রিয় পার্কে এমনই একটা প্রজেক্ট করেছি বছর 2 আগে। আমি শুনেছি আপনি নাকি হস্তরেখাবিদ। হ্যাঁ, ঠিকই শুনেছেন। গোয়েন্দাগিরির মতো ওটাও একটা শখ আছে। এখানে কি দেখানো যেতে পারে, নাকি আপনার চেম্বারে যেতে হবে? চেম্বারেই যেতে হবে। আজ তো হবেই না, কারণ মাথার মধ্যে এখন ভূত, পেতনি, খরগোশ, মানুষ, প্রমোটার, হুলো অনেক কিছুই কিলবিল করছে। প্রমোটার? প্রমোটার কি করে আমাদের খরগোশ মারবে বা রাতে ওই রকম আওয়াজ করাবে? অসম্ভব কিছুই না। আচ্ছা, এমন কেউ কি আছে যে আপনাকে চাপ দিচ্ছে বা ভয় দেখাচ্ছে এই বাড়ি সহ জায়গাখানা কিনবার জন্য বা জয়েন্ট ভেঞ্চারে ফ্ল্যাট বানানোর জন্য? হ্যাঁ, একজন প্রমোটার মিস্টার চৌরারিয়া আমাকে খুব ধরাধরি করেছিলেন, আর ফোনও প্রায় করেন, ভালো টাকার অফার দেন। তবে ঠিক ভয় দেখাননি। ইনি শুনেছি ওপর মহলে নেতা মন্ত্রীদের সঙ্গে ঘোরাফেরাও করেন, ভালো সোর্স আছে। ত্রৈলোক্য চিন্তিত স্বরে মাথা নাড়ল। সবাই বসে গল্প করছে। একটু পরেই দেওয়ালে ঝোলানো বড় পেন্ডুলাম যুক্ত ঘড়িটা ঢং ঢং করে 9 বার বেজে জানান দিল রাত 9টা বাজে। সবাই কান খাড়া করে বসে আছে। এই বুঝি চিলেকোঠার ঘর থেকে ভূতের তাণ্ডবের আওয়াজ আসবে। 9টা বাজার পর থেকে কারো মুখে কোনো কথা নেই, সবাই চুপচাপ বসে আছে। ভজা, ত্রৈলোক্য, বিনায়কবাবুর 2 মেয়ে ফোন খুলে সোশ্যাল মিডিয়ায় খবর এবং ছবি দেখে চলেছে। বিনায়কবাবু ওর মিসেস কান খাড়া করে আছেন। ধরমবীর চাচা রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত আছে। ঘড়িতে ঢং করে 1টা ঘন্টা বাজতে ত্রৈলোক্য ফোনের দিকে তাকিয়ে দেখল 9:30। কিন্তু ভূত পেতনির কোনো দৌরাত্ম তখনও শুরু হয়নি। আবার যথারীতি ঘড়িতে 10টা ঘন্টা পরে জানিয়ে দিল সময়। ছোট মেয়ে সুচরিতা বলল, 10টা তো বেজে গেল, আজ কোনো আওয়াজ হচ্ছে না তো, কি ব্যাপার? ভূত, পেতনি, পিশাচিনি সবাই ভয় পেয়ে গেছে। সবাই জেনে গেছে এখানে ডিটেকটিভ বসে আছেন। তাই তো দেখছি। আশ্চর্য ব্যাপার, অন্যদিন তো এতক্ষণে 2-3 বার আওয়াজ পাওয়া যায়, আজ কোনো আওয়াজ নেই কেন? ভজা ত্রৈলোক্যর দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করল যে ও কিছু বুঝতে পারছে কিনা। ত্রৈলোক্য নির্বিকারভাবে ফোনে মনোনিবেশ করল। রাত 10:30 নাগাদ খাওয়ার জন্য ধর্মবীর চাচা এসে বলল, ডাইনিং টেবিল মে যাকে বসুন সবাই, খাবার রেডি হ্যায়। চলুন খেয়ে নেওয়া যাক। এখন পর্যন্ত তো কোনো সাড়া শব্দ নেই, দেখা যাক। এমনও হয়েছে মধ্যরাতে আওয়াজ পাওয়া যায়, সেটাও হতে পারে। সবাই টেবিলে গিয়ে বসল। ধর্মবীর চাচা একে একে সবাইকে খাবার পরিবেশন করতে লাগলো। ভাত, ডাল, আলু ভাজা, একটা তরকারি আর মটন কারি, রুটিও ছিল। ভজা, ত্রৈলোক্য এবং বিনায়কবাবুর মেয়েরা ভাতই খেলো। খেতে খেতে দেওয়াল ঘড়ি জানান দিল রাত 11টা বাজে। খাওয়ার পরে বিনায়কবাবু বললেন, আপনাদের জন্য নিচে শোয়ার ব্যবস্থা করে দেবো কি? 3 তলার ঘরে হলে ভালো হয়। ত্রৈলোক্য বলল। তাই হলো। ত্রৈলোক্য আর ভজা 3 তলার ঘরে শুয়ে পড়ল। দুজনের কারো চোখে ঘুম নেই। ভজা বলল, কি ব্যাপার বলো তো বস, কিছু কি বুঝতে পারছো? না, এখনো কিছু বোঝা যাচ্ছে না। তবে যেই হোক, সে সাবধান হয়ে গেছে। তুমি কি সন্দেহ করছো? এসব কোনো মানুষের কাজ? ভূত প্রেত যে নয় এটা আমি 100% শিওর। কিন্তু চিলেকোঠার আওয়াজ, ওটা কি কোনো মানুষেরই কাজ? আওয়াজটা যে কেমন সেটাই আমরা শুনতে পাইনি এখনো। অর্থাৎ তার তীব্রতা কেমন, তার গতি প্রকৃতি কেমন,
সেগুলো শুনলে বোঝা যাবে না। আর দুটো খরগোশকে যে মেরে খেলো, সে কে? হতে পারে কোনো বিড়ালের কাজ এটা। না 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 না, আমার মাথায় না ব্যাপারটা ঠিক ঢুকছে না। বিড়াল না হয় খরগোশকে মেরে খেলো, কিন্তু সে আওয়াজ করবে কেন? তার উপর আবার প্রতিদিন। আর বিড়ালকে এরা এ বাড়িতে ঢুকতে দেখেনি কোনোদিন, সে প্রতিদিন আসবে কোথা থেকে? তাহলে হতে পারে তোর কথাই ঠিক, এটা নির্ঘাত বিড়াল ভূত। তুমি গুরু বিশ্বাস করছো না? এ বাড়িটা ভূতের বাড়ির মতোই, ভূতে বাড়িতে আছেই, এসব ভূতেরই কাজ। আবার একটু পরে বেশ জোরে আওয়াজ হলো, ঠক ঠক ঠক, ঝন ঝন ঝন, যেন কেউ কাসর বাজাচ্ছে বিভিন্ন তালে। ত্রৈলোক্য তড়াক করে বিছানা থেকে উঠে পড়ল। তারপর এক হাতে টর্চ, অন্য হাতে ওর লাইসেন্স পিস্তলটা বাগিয়ে ধরে দরজা খুলে সিঁড়ি দিয়ে চিলেকোঠার ঘরে হাজির হলো। পিছনে ভজহরিও। কিন্তু ঘরে গিয়ে কোনো কিছুই হদিশ পেল না। চারিদিকে টর্চের আলো ফেলল, কিন্তু ঘরের ভেতর কিছুই দেখতে পেল না। তাছাড়া মানুষ সমান উচ্চতায় সব জিনিস রাখা, ঘরের ভিতরে পা ফেলার জায়গাটুকুও নেই। কোনো বেড়াল বা ইঁদুর লুকিয়ে আছে কি না বোঝার জন্য জিনিসপত্রে কিছুটা আওয়াজ করল ত্রৈলোক্য, কিন্তু কারো টিকিটিও দেখতে পেল না। কিছুক্ষণ অপেক্ষা করে আবার ওরা 3 তলার ঘরে এসে শুয়ে পড়ল। গুরু, কিছু কি অনুমান করতে পারলে? না, কিছুই তো বোঝা গেল না, কিন্তু আওয়াজ তো জোরেই হয়েছে, এবং তা অন্তত 30 সেকেন্ড ধরে। আরে আমি তো বলছি এ বাড়িতে ভূতই আছে। বিড়াল বা ইঁদুর এতক্ষণ ধরে আওয়াজ করবে না, তাদের আওয়াজ হবে খুটখাট। এই কাসর বাজানোর মতো আওয়াজ তো আর ওরা করতে পারবে না। একদম ঠিক বলেছিস। ইঁদুর বা বিড়াল তাহলে বাদ, থাকলো মানুষ। অবশ্য তোর কথায় দ্বিতীয়টা মানে ভূত হতে পারে। ঠিক আছে, এখন ঘুমা। আওয়াজটা কেমন ধরনের সেটা শুনতে চাইছিলাম, সেটা তো অন্তত শোনা হলো। বাকিটা কাল সকালে যা করার করা যাবে। ভোরের দিকে ভজা একবার ত্রৈলোক্যকে নাড়া দিয়ে জাগিয়ে দিল। ত্রৈলোক্য ঘুম জড়ানো চোখে প্রশ্ন করল, কি হলো? এইমাত্র আমি আওয়াজ পেলাম। প্রথমে ঝুপ করে একবার, তারপর খসখস হরর করে 2-3 আওয়াজ হলো। মনে হচ্ছিল কেউ যেন হাঁটছে। ঠিক আছে, ঘুমা, আমার খুব ঘুম পাচ্ছে। ত্রৈলোক্য আবার পাশ ফিরে শুয়ে পড়ল। ভজা আর কি করে, রামনাম স্মরণ করতে করতে ঘুমিয়ে পড়ল। সকালে ধর্মবীর চাচার ডাকাডাকিতে ত্রৈলোক্য আর ভজার ঘুম ভাঙল। ধর্মবীর চাচা বলল, बाबू दोतलाয় ডাইনিং হলে বসে আছেন, आप लोगों का समय হলে যেতে বলেছেন। ঠিক আছে, তুমি গিয়ে বলো, আমরা আসছি। একটু পরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে ওরা 2 তলায় গিয়ে দেখলো বিনায়কবাবু এবং ওর মিসেস বসে আছেন। বিনায়কবাবু বললেন, গুড মর্নিং, আসুন আসুন, বসুন, চা রেডি হচ্ছে। কাল রাতেও তো বেশ আওয়াজ হয়েছে, আপনারাও তো মনে হয় উপরে উঠেছিলেন, কিছু সন্ধান পেলেন? না, তেমন কিছু পাইনি, কিন্তু অত রাত্রে আপনি জেগেছিলেন নাকি? না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমার বড় মেয়ে একটু আগে বলল আপনারা উঠে উপরেও নাকি গিয়েছিলেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকে 2 লেবার দিতে হবে আমাদের। ঘরের জিনিসগুলোকে ছাদে একবার বার করতে হবে, না হলে ঘরে ঢোকা যাচ্ছে না। ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। ভালোই বলেছেন, বেশ কিছু হাবিজাবি জিনিস জমে ঘরটা জ্যাম হয়ে আছে, যা রাখার রেখে বাকিগুলো সব ফেলতে হবে। তাহলে তাড়াতাড়ি 2 লেবার জোগাড় করুন। বিনায়কবাবু কাউকে ফোন করে 2 লেবার পাঠানোর কথা বললেন। একটু পরেই 2 লেবার পৌঁছে গেল। তাদের নিয়ে বিনায়কবাবু সহ ত্রৈলোক্যরা চিলেকোঠার ঘরে গিয়ে ভাঙা ফার্নিচার, ট্রাঙ্ক, তার কেটে যাওয়া গিটার, অচল রেডিও ইত্যাদি বহু জিনিস একে একে ছাদে নিয়ে রাখতে শুরু করলো। ঘর কিছুটা ফাঁকা হতেই ত্রৈলোক্যের নজরে পড়ল একটা 1/2 ইঞ্চি ডায়ার পাইপ ক্লাম্প দিয়ে দেওয়ালে সাঁটানো আছে, অ্যাসবেস্টাসের ঢালু মাথা থেকে সোজা নিচের দিকে। ত্রৈলোক্য বিনায়কবাবুকে জিজ্ঞাসা করল,
আপনি বলেছিলেন এই ঘরে কারেন্টের কোনো কানেকশন নেই, তাহলে ওই পাইপটা কিসের? জানি না তো ওই পাইপটা কিসের। দেখা যাক। আরও কিছু জিনিস সরানোর পর দেখা গেল পাইপলাইনটা একটা ভাঙা ট্রাঙ্কের ঠিক ওপরে শেষ হয়েছে। ট্রাঙ্কটা সরাতে যেতেই একটা সরু মেটাল তারের টান পড়ল, যেটি ট্রাঙ্কের ভিতরে কোনো জিনিসে বাঁধা আছে। ত্রৈলোক্য পাশেই পড়ে থাকা একটা কাঠের টুকরো নিয়ে পাইপটা ফাটিয়ে ফেলল। দেখা গেল ভিতরে একটা সরু তার পাইপের ভিতর দিয়ে সোজা ট্রাঙ্কে গেছে। তারটা টান মারতেই ট্রাঙ্কে রাখা বাসনপত্রে বিভিন্ন প্রকার আওয়াজ নির্গত হতে লাগলো। তারটা চিলে ছাদের পেছনের দেওয়াল দিয়ে সোজা নিচে নেমে গেছে। এই ধরনের তারগুলো খুব শক্ত, অথচ চট করে চোখে পড়ে না। ত্রৈলোক্য বলল, আওয়াজের উৎস তো খুঁজে পাওয়া গেল, এবার উৎসকারীকে বার করতে বাড়ির বাইরে যেতে হবে আমাদের। দেখা যাক। কিন্তু আরও একটা কালপ্রিট জড়িয়ে আছে এর মধ্যে, যে কিনা এই চিলে কোঠার ঘরে ঢোকে। কে ঢোকে? দেখছো না, এখানে পটি ভর্তি করে রেখেছে। ত্রৈলোক্য নিচের দিকে দেখালো। সবাই নিচের দিকে তাকালো। ট্রাঙ্কের পাশে প্রায় ঝুড়ি খানেক ছোলার আকারের ডেলা ডেলা পটি ছড়িয়ে আছে। এগুলো কার পটি? এগুলো সব ভামের পটি। এই ঘরে ভাম ঢোকে এবং ভামই খরগোশ দুটোকে মেরে ফেলেছে। ওই তাকিয়ে দেখুন, যেখানটায় পাইপটা শেষ হয়েছে, অ্যাসবেস্টাসের জায়গাটা ফাঁকা, ওখান থেকেই ভাম যাতায়াত করে। সে তো বুঝলাম, কিন্তু ওখানে তারের লাইন করালো কে? নিচে গেলেই বোঝা যাবে। চলুন একবার নিচে এই বিল্ডিং এর পেছন দিকটায় যাই। ত্রৈলোক্য কথা বলে নিচে নামতে শুরু করলো। লেবার দুজনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে বলে বাকি সবাইও ত্রৈলোক্যকে অনুসরণ করলেন। বাড়ির পিছন দিকটায় গাছপালায় ভর্তি। শুকনো পাতা, পলিথিন, কাগজের টুকরো, আগাছার আস্তরণে বোঝা যাচ্ছে কসমিন কালেও দিকটায় কেউ যায় না। যে সোজা ত্রৈলোক্য তারখানা আবিষ্কার করেছিল, সেই সোজা গিয়ে বাড়ির দেওয়ালের দিকে ভালো করে তাকালো। তারটা একতলায় নামেনি, দোতলায় জানলার একটু নিচে শেষ হয়ে গেছে। সেটা অবশ্য খুব ভালো করে না দেখলে কেউ দেখতে পাবে না। ত্রৈলোক্যের মুখে মৃদু হাসি ফুটে উঠল। ও বিনায়কবাবুর দিকে তাকিয়ে বলল, চলুন দোতলার ঘরে যাই, আর সবাই একটু বসে চা পান করে নি, ওখানেই রহস্যের সমাধান হয়ে যাবে। বিনায়কবাবু ধর্মবীর চাচাকে চা বানানোর অর্ডার দিয়ে একটা চেয়ার টেনে বসলেন। ত্রৈলোক্য আর ভজাও বসল। ত্রৈলোক্য বলল, বিনায়কবাবু, বাড়ির সবাইকে একবার এই ঘরে ডাকুন। বিনায়কবাবু নিজের মিসেসকে হাঁক দিলেন দুই মেয়েকে নিয়ে হাজির হওয়ার জন্য। একটু পরেই মিসেস ঘোষ এবং দুই মেয়ে চিত্রা আর সুচরিতা এসে হাজির হলো। ত্রৈলোক্য বলল, বসুন মিস চিত্রা এবং সুচরিতা, এবার বলে ফেলুন তো, এই ভয় দেখানোর প্ল্যানটা কার ছিল? আমরা কেন ভয় দেখাতে যাব? তাহলে সরু তারটা আপনাদের বেডরুমের জানলার বাইরে ঝুলছে কেন? ওটা নিশ্চয়ই বাইরের লোক এসে ঝুলিয়ে দিয়ে যায়নি। আসলে বাবাকে বুঝিয়ে সুঝিয়ে যখন হলো না, তখন ভূতের ভয় সৃষ্টি করলেন, তাই না? না হলে আমরা কি করতাম? এই ভাঙাচোরা ঘরে আমরা থাকতে পারছি না। বাবা তো আমাদের কোনো কথাই শুনছেন না। আচ্ছা ত্রৈলোক্যবাবু, মেয়েদের যখন এতই ইচ্ছে, আমাদের এই প্রপার্টির ওপর ডেভেলপমেন্টের অফারটা আমি আপনাদেরকেই দিলাম। আপনারা তো গোয়েন্দাগিরির সাথে সাথে প্রমোটিংটাও করছেন, তাহলে আর দেরি না করে শুরু করে দিন আর কি। ঠিক আছে, তাই হবে। ত্রৈলোক্য কথাটা বলে চিত্রা আর সুচরিতার দিকে তাকিয়ে হাসতে হাসতে পুনরায় বলল, ভালোই হলো মিস চিত্রা আর সুচরিতা, এই প্রথম কোনো অপরাধী সত্যানুসন্ধানের উপকারই করলো। ঠিক বলেছেন, আর এটাই আপনাদের সত্যানুসন্ধানের পারিশ্রমিক। ঘরের মধ্যে লুকিয়ে থাকা একটা টিকটিকিও হঠাৎ ডেকে উঠল, টিক টিক টিক। শুনছিলেন কমলাকান্ত সেনের লেখা রহস্য গল্প চিলে কোঠা রহস্য।
গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি তানিয়া, ত্রৈলোক্যর চরিত্রে শুভ্রাঞ্জন, ভজহরির চরিত্রে অর্পণ, বিনায়কবাবু ও ধরমবীর চাচার চরিত্রে ইমরান, মিসেস ঘোষের চরিত্রে গীতশ্রী, চিত্রার চরিত্রে প্রজ্ঞা, সুচরিতার চরিত্রে অন্তরা। পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আরও নতুন নতুন গল্প শুনতে এবং আমাদের উৎসাহিত করতে আমাদের এই নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শব্দ গল্প দ্রুম।